সাদ্দাম ভাই, আপনার কাছে ফিরতে একটু সময় নিলাম, কিন্তু যে নেত্রীর ফেরার প্রসঙ্গটা নিয়ে ফিরি যে আমরা দেখলাম নেত্রী ফেরার ঘোষণা যখন থেকে এলো তারপর থেকে বিভিন্ন সাবেক উপদেষ্টা বলে যারা ছিলেন বিভিন্ন জায়গা থেকে নিয়োগকৃত লোকজন, এদের মধ্যে একটা দেশ ছাড়বার প্রবণতা তৈরি হলো। এবং আমি নাম উল্লেখ করছি না, কিন্তু ইতিমধ্যে তিনজন গত বোধহয় 10-12 দিনের মধ্যে তিনজন উপদেষ্টা দেশ ত্যাগ করেছেন। তো এই ত্যাগ মানে দেশ ছেড়ে যাওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে আপনার কি মনে হয় তারা কেন দেশ ছাড়ছে এই মুহূর্তে সবাই? এবং পাশে আরেকটা ব্যাপারে যুক্ত করে দিই সাদ্দাম ভাই, অনেকে বলবার চেষ্টা করছে ওই চুক্তিতে আমি ছিলাম না, ওই কিচেন ক্যাবিনেটে আমি ছিলাম না, আমি কিছু জানি না, এই প্রবণতাটা। ধন্যবাদ। ইতিমধ্যেই আওয়ামী লীগ সভাপতি, 5বারের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তনের যখন প্রত্যাবর্তনটা তো অনিবার্যই, এবং বিশেষ করে তিনি যখন ঘোষণা দেন, পাসপোর্টের কথা বলেন, বিমানের কথা বলেন, এবং সুস্পষ্টভাবে তিনি রাজনৈতিক বার্তাটা দিতে চেয়েছেন। এবং যিনি এখন এই একটা প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে, সান্ধ্যকালীন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে, তিনিও যখন দেশে ফেরেন 17 বছর পর দেশে ফিরে আবার তিনি অন্যদেরকে দেশ থেকে বিতাড়নের গল্প শোনান। এটা বাংলাদেশের যে কোনো মানুষের কাছেও শিশু দোষ। নিজে 17 বছর দেশের বাইরে থেকে রাজনীতি পরিচালনা করে এখন আবার দেশ থেকে বিতাড়নের বীরত্বের গল্প শোনায় বাংলাদেশের মানুষের সামনে। বাংলাদেশের মানুষের সঙ্গে এসে হচ্ছে কৌতুক করা। তিনিও দেশে ফেরার আগে তিনি বলেছিলেন যে তার দেশে ফেরা তার স্বেচ্ছা নিয়ন্ত্রণাধীন কোনো বিষয় নয়। অথচ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আপনি তার বক্তব্য, আওয়ামী লীগের অনুষ্ঠানের মাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন এবং পরবর্তীতে সাক্ষাৎকারে বক্তব্য দিয়েছেন, সেখানে আরো ইন্টারপ্রেট করেছেন বিষয়টিকে। তিনি বলেছেন যে এটা তার নিজস্ব ইচ্ছা এবং এটার সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই, তিনি দেশে ফিরবেন। এটাই যেটা জয়দেব নন্দী দাদা বললো, পরাধীন মন্ত্রী আর একজন সত্যিকারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তার পার্থক্যটা হচ্ছে এখানে। তো এটিকে কেন্দ্র করেই আমাদের বিশেষ করে শেখ হাসিনার 5 আগস্টের পর একটি হচ্ছে যে এই 2008 পরবর্তী দেশকে নেতৃত্ব দেওয়া, দেশ গড়া, এক ধরনের ট্রান্সফরমেটিভ লিডারশিপ, এক ধরনের আধুনিক লিডারশিপ, দেশের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, জীবনযাপনের পরিবর্তন, এমডিজি এসডিজি অর্জন করা। আর 5 আগস্টের পর থেকে শেখ হাসিনার যে নেতৃত্ব, সেটা হচ্ছে যে তিনি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের যে তার কৌশল, সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে প্রত্যেকটি বিষয় সম্পর্কে সম্পৃক্ত থাকার নির্দেশনা দেওয়া, অনুপ্রাণিত করা। দলের বাইরেও বাংলাদেশে কিন্তু যারাই আক্রান্ত হচ্ছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সবার কাছেই পৌঁছাচ্ছেন। বাংলাদেশে যারাই সরকারের ভুল নীতির কারণে, ব্যর্থতার কারণে, সরকারের চাঁদাবাজি, সন্ত্রাস, মব সহিংসতার কারণে যারাই দেশে অনিরাপদ বোধ করছেন, আক্রান্ত হচ্ছেন, তাদের সবার কাছেই শেখ হাসিনা পৌঁছাচ্ছেন, তাদেরকে আত্মস্থ করছেন। এবং মানুষের এই গত প্রায় 2 বছরের যে অভিজ্ঞতা, এখান থেকে কিন্তু শেখ হাসিনার যে কামব্যাক, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আশাবাদের গল্প সবার মধ্যেই ছড়িয়ে পড়ছে। আমাদের খেলাধুলায় দেখবে যে কামব্যাক কিং বলে, যে ম্যাচে আপনার কঠিন পরিস্থিতি, এর মধ্য দিয়ে একজন খুবই চাপের মুখে ব্যাটিং করে কিংবা শেষ মুহূর্তে স্কোর করে ইনজুরি টাইমে আপনাকে ম্যাচ উইন করাচ্ছে। হয়তো তিনি আগেও প্রমিনেন্ট ছিলেন। তো শেখ হাসিনা সত্যিকার অর্থেই রাজনীতির কামব্যাক সুপারস্টার হতে যাচ্ছেন, এবং এটা আর দলীয় বিষয়ের মধ্যে নেই। এটা আসলে কোটি মানুষের স্বপ্নে পরিণত হয়েছে যে শেখ হাসিনা প্রত্যাবর্তন করবেন। এবং এই শেখ হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে বাংলাদেশের বর্তমানে যে সংকটগুলো অতিক্রম করছে, সেটা বাংলাদেশের গণতন্ত্র নেই, একটা গণতান্ত্রিক সংকট। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে, বাংলাদেশের এক ধরনের রাজনীতিতে এই উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠী একটা জায়গা করে নিয়েছে। বাংলাদেশের নারীরা নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। তরুণ প্রজন্মের স্বপ্ন, কর্মসংস্থান সবকিছুই ধূলিসাৎ হতে যাচ্ছে। বাবা মায়েরা ছেলে মেয়েকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে নিরাপদ থাকতে পারছে না। প্রত্যেকটা মুহূর্ত তাদেরকে নিরন্তর ভাবে একটা শঙ্কিত অবস্থার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে। তো সে কারণে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টা আসলে সবার গল্পে পরিণত হয়েছে, সবার আকাঙ্ক্ষার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। এটা যেসব মিডিয়া আমাদের নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে কথা বলতে চায় না, তারাও এটা বলে যে এটাই টক অফ দ্য কান্ট্রি, এটাই শেষ পর্যন্ত মূল সমীকরণ। এবং মানুষের আশাবাদও আসলে এটাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। এবং
শেখ হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম যেমন জড়িত, শেখ হাসিনার যখন প্রত্যাবর্তন হবে আক্ষরিক অর্থেই আমি বিশ্বাস করি যে কোটি মানুষ শেখ হাসিনাকে স্বাগত জানাবে, এবং এটা রাজনৈতিক ইতিহাসের একটা নতুন উদাহরণ তৈরি হবে যে প্রত্যাবর্তন কিরকম হতে পারে, ঘুরে দাঁড়ানো কিভাবে যেতে পারে, লড়ে যাওয়া কিভাবে হয়, এবং সকল প্রতিকূলতা মোকাবেলা করে আবার কিভাবে বিজয়ী হওয়া যায়, দেশকে বিজয়ী করা যায়, এটা শেখ হাসিনা আবারও দেখাবেন। এবং এখনো আজকে ক্ষমতায় হয়তো অন্য কেউ আছে, কিন্তু বাংলাদেশের মানুষের মমতায় কিন্তু শেখ হাসিনা আছে। আজকে হয়তো সরকারি অফিস দখল করেছে আরেকজন, প্রধানমন্ত্রীর চেয়ার দখল করে আছে আরেকজন, সচিবালয় নিয়ন্ত্রণ করছে আরেকজন, কিন্তু মানুষের চাহিদা, মানুষের প্রত্যাশা, সরকারের কাছে কিন্তু কোনো প্রত্যাশা নেই, কারণ সরকারের কাছে মানুষ কিছু পায়ও না, সরকার মানুষের সমস্যার সমাধানও করতে পারছে না, বরং সরকার নিজে একটা সমস্যা। তো যে কারণে জনগণের সঙ্গে যে সম্পৃক্ততা, সেটা বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা রয়েছে। এবং আপনি যেটা বললেন যে এক ধরনের তোড়জোড় আমরা দেখতে পাচ্ছি, এবং আরেকটা মজার বিষয় যে এই বিশেষ করে এই যে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টার দায়িত্বে ছিলেন, তারা সম্ভবত কেউই দায়িত্বে ছিলেন না। যে ঘটনাই ঘটছে, যে বিষয়টি নিয়ে পত্রিকায় রিপোর্ট হচ্ছে, যেটি নিয়ে কোনো ধরনের ইনভেস্টিগেটিভ রিপোর্ট বের হচ্ছে, কোনো চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে, তারা বলছেন যে কেউই জানতেন না, তারা বলছেন যে আমি ছিলাম না, তারা বলছেন যে এটা কিচেন ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে, তারা বলছেন যে এটা আমি তো পদত্যাগ করতে চেয়েছিলাম। তো তার মানে এমন একটা, তারা এই 1.5 বছরের অধিক সময় তারা বাংলাদেশ দখল করে বাংলাদেশ পরিচালনা করেছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সহযোগিতার মাধ্যমে। তারা ছিলেন ড্রাইভার, হুট করে সবাই হয়ে গেছেন প্যাসেঞ্জার, যে তারা সবাই আসলে বাংলাদেশের যাত্রী ছিলেন, তারা কেউ কোনো কিছু জানেন না। এবং এই যে তাদের এক ধরনের কনফেশন, এই কনফেশনটার মাধ্যমে তাদের কিন্তু যে নৈতিক দুর্বলতা, এবং এই গত 18 বছর যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে, শুধুমাত্র কিন্তু 18 মাসের সিদ্ধান্ত গ্রহণ করেনি, 18 বছর পরেও বাংলাদেশের একজন শিশু, একজন তরুণের কর্মসংস্থান, তার এক ধরনের ডিজিটাল উদ্যোগ, তার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, রাষ্ট্রের দর কষাকষি করার ক্ষমতা, সবকিছুই কিন্তু আপনার কম্প্রোমাইজ করা হচ্ছে। আপনার রাষ্ট্র হিসেবে যে বাংলাদেশের সক্ষমতা ছিল, সেই সক্ষমতাকে, দর কষাকষির ক্ষমতাকে, কিংবা আপনার বিভিন্ন চুক্তি করার ক্ষেত্রে আপনার যে অ্যাডভান্টেজ গুলো ছিল, সবকিছু কিন্তু বিসর্জন দেওয়া হয়েছে, এক ধরনের ট্রেড অফ হয়েছে, যে বাংলাদেশের শুধুমাত্র এই 18 মাস ক্ষমতায় থাকার বিনিময়ে তারা আসলে কত বছরের, 18 বছর কিংবা তার অধিক সময়ের জন্য বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তা, আমাদের অর্থনৈতিক সার্বভৌমত্ব, আমাদের ভবিষ্যৎ, আমাদের যে জাতীয় নিরাপত্তা, আমাদের আত্মমর্যাদা, আমাদের অভ্যন্তরীণ রাজনীতি, যে উদ্যোগে আপনি নিতে যান না কেন, আপনাকে আসলে, যেটা আমরা বলছি যে শেখ হাসিনা দিয়েছিলেন স্বনির্ভরতার কূটনীতি, এখন বাংলাদেশে হয়েছে এক ধরনের অনুমতির কূটনীতি। আপনাকে প্রত্যেকটা বিষয়ের জন্য অনুমতির জন্য আপনাকে তাকিয়ে থাকতে হবে, যে আপনি কি সিদ্ধান্ত গ্রহণ করবেন, এই সিদ্ধান্তটা আসলে আপনি গ্রহণ করবেন না, এটা অন্য কেউ গ্রহণ করবে। এবং এই তো বিভিন্ন ধরনের কথাবার্তা তো আমরা জানি যে বাংলাদেশের ছেলেমেয়েরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে ব্যঙ্গ করে, তারা কথা বলে, এবং এই সরকারের মন্ত্রণালয়গুলো কিভাবে পরিচালিত হয়, সিদ্ধান্ত কোথা থেকে আসে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু তারা যতই এক ধরনের মিডিয়া কুক্ষিগত করে রাখুক, সেলফ স্পন্সরশিপ চালাক, ছেলে মেয়েদের কিন্তু তারা কিন্তু যা বলার তা কৌশল হোক, তারা সবসময় বলে, এবং দেশটা কিভাবে পরিচালিত হচ্ছে সেটিও বলে। এবং যে কারণেই আমি বিশ্বাস করি যে এক ধরনের দায় মুক্তি, একটা তো খুনিদের ইন্ডেমনিটি দিয়েছে, এখন নিজেরা যেমন দায় মুক্তি দিচ্ছে, যে এটা তারা করেনি, তারা সরকারের ছিল না, তারা মিটিং এ ছিল না, তারা চুক্তির সময় ছিল না, তারা বিরোধিতা করেছে, তারা এটা জানতো না। এক ধরনের এই বিষয়গুলো কিন্তু প্রত্যেক উপদেষ্টার মুখ থেকে আমরা শুনছি। হয়তো এটা যিনি প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন, তিনিও বলবেন যে তিনিও আসলে হয়তো কিছুই জানতেন না। আমরা এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু আমি বিশ্বাস করি যে এই শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমরা সমস্ত চ্যালেঞ্জ যেমন ওভারকাম করতে পারবো, এবং একই সঙ্গে একটা বার্তা আজকে আমরা দেখতে পাই যে একটা হচ্ছে যে যারা অপরাধ করেছে তাদেরকে তো আইনের আওতায় আসতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে। আরেকটা হচ্ছে নিজেদের ভয়, অপরাধীরা নিজেদের ভয় তারা জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনি দেখবেন যে আজকে এই তাদের যে প্রশাসনের সংসদ কিংবা যে কোনো আলাপ আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়ামে তারা
আওয়ামী লীগের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা এবং সেটা তাদের যে অপরাধী কর্মকাণ্ডের বিচারিক প্রক্রিয়ার আওতায় আসবে এটা আবার জনগণের উপর চাপিয়ে দেয়, জনগণকে ভয় দেখায়, যেটা হবে ওটা হবে। অথচ বাংলাদেশ আওয়ামী লীগের এখনো লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে মানুষের জীবনের গ্যারান্টির জন্য, স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি করার জন্য, কম্পিটিটিভ পলিটিক্স বাংলাদেশে তৈরি করার জন্য। এবং একই সঙ্গে এই 2 বছর ধরে বাংলাদেশের মানুষকে যারা নির্মম দমন পীড়ন চালিয়েছে, বাংলাদেশের মানুষের জীবন জীবিকা, ব্যবসা বাণিজ্য, চাকরি সবকিছু লুট করেছে, ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে, তারা তো তাদের শাস্তির আওতায় আসবে। যে কারণে তারা ভয়েরও কিন্তু শুধুমাত্র যে চুক্তির দায় তারা চাপিয়ে দিচ্ছে অন্যদের উপরে কিংবা নিজেদের দায় অস্বীকার করছে সেটা না, এই ভয়েরও তারা এক ধরনের ট্রান্সফার করছে, নিজের ভয় তারা অন্যের উপর চাপিয়ে দিচ্ছে। কিন্তু যে যাই করুক না কেন, আমরা আসলে বাংলাদেশের একটা অনিবার্য রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি, শেখ হাসিনার প্রত্যাবর্তন, এবং এখানেও কিন্তু আপনি দেখবেন যে এই যে সংকট শেখ হাসিনা মোকাবেলা করেছেন এবং এই মোকাবেলা করে আজকে দেশব্যাপী একটা জাতীয় জাগরণ তৈরি হয়েছে, মানুষের মধ্যে একটা আশার উন্মাদনা তৈরি হয়েছে, মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরে এসেছে, মানুষের মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছে। এই যে চ্যালেঞ্জিং পরিস্থিতি, দেশে কি ভয়াবহ পরিস্থিতি ছিল সেটাকে আবার একটা ইতিবাচক পরিবেশ পরিস্থিতিকে নিয়ে যাওয়া, মানুষকে ঐক্যবদ্ধ করা, দেশ ত্যাগে বাধ্য হয়েছেন, কিন্তু তারপরও দেশের মানুষের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ করার মধ্য দিয়ে আবার আমাদের রাজনৈতিক সংগ্রামটিকে পুনঃস্থাপন করা। আমি মনে করি যে শেখ হাসিনার নেতৃত্ব আগের যে কোনো সময়ের চেয়ে আরো বেশি রেলেভেন্ট, আরো বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে। একটু যদি আমি থামাই, ধরেন নেত্রী যদি 5 তারিখের পরেও যদি আমরা নেত্রীকে না পেতাম, আমি আপনাকে এটুকু বলতে পারি হয়তো আমার মতো অনেক হাজার হাজার শাহাদাত রাসেলকে আজকের লড়াই আপনি হয়তো পেতেন না। আমি ওই জায়গাটিতে আসবো, আমি ওই জায়গাটিতেই আসার চেষ্টা করছি। যদি শেখ হাসিনা আজকে বেঁচে না থাকতেন, আজকের বাংলাদেশে কি দেখছেন? 2001 থেকে 2006 পূর্ণিমা, শেফালি, মাহিমা, ফাহিমাদের যে আর্তনাদ, যে হাহাকার, তাদের পরিবারের যে আর্তনাদ, সেই আর্তনাদই কি এখন শুনছেন না? যদি শেখ হাসিনা আজকে বেঁচে না থাকতেন, বিগত 17টা বছর 2001 থেকে 2006 যেভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছিল, 560 জায়গায় সিরিজ বোমা হামলা হয়েছিল, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল, তাকে মেরেই ফেলা হয়েছিল, সেই জায়গাটি থেকে আজকের সাথে আপনি তুলনা করেন 2001 থেকে 2006 যে বিভৎসতা, সেটির সাথে আপনি কি মিল না আরো বেশি নেতিবাচক জায়গার যে প্রাগ্রসরতা, সেটি কি পাচ্ছেন না? যদি শেখ হাসিনা আজকে বেঁচে না থাকতেন, বাংলাদেশ সারা পৃথিবীর বুকে যে উন্নয়নের রোল মডেল বা বিশ্বের বিস্ময়, সেটি কি পেতেন? শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, কৃষি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, দারিদ্র বিমোচন, পুষ্টি, মাতৃত্ব, শিশু স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন, অবকাঠামোগত উন্নয়ন, ক্রীড়া, সংস্কৃতি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সহ বিভিন্ন খাতে আমাদের অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর যে দর্শন, সেটা কি পেতাম না। শেখ হাসিনা বেঁচে ছিলেন বলে তলাবিহীন ঝুড়ি থেকে বিগত 17 বছরে আমরা দেখেছি বাংলাদেশ উপচে পড়া ঝুড়ি। যদি একটু অন্যভাবে বলি, তিনি বেঁচে ছিলেন বলেই কিন্তু বাংলাদেশের যে সীমান্ত, খেয়াল করে দেখেন, সমুদ্র বিজয় বা ছিটমহল বিজয়, এটি কিন্তু বঙ্গবন্ধু যে সীমানা দিয়েছিলেন তার থেকে কিন্তু সীমানা বেড়ে একটা আমাদের জন্য গর্বের জায়গা নির্ধারিত হয়েছে। এটি তো শেখ হাসিনাই করেছিলেন। বা আমাদের আজকে যে নারী শিশু যে ধর্ষণের শিকার হচ্ছে, বারবার ক্ষতবিক্ষত রক্তাক্ত হচ্ছে, তাদেরকে যে আমরা হারাচ্ছি, বিগত 17টি বছর নারী শিশু, আমাদের যে শিশু আমাদের আত্মার সমতুল্য, সেই শিশুদেরকে যে আমরা রক্ষা করতে পেরেছিলাম, আজকে খেয়াল করে দেখেন ইউনূস এবং তার পরম্পরা যে পরাধীন প্রধানমন্ত্রী তারেক জিয়ার হাত ধরে শত শত শিশু আমরা হারিয়ে ফেলেছি, আমাদের আগামী প্রজন্মকে হারিয়ে ফেলেছি। আমরা প্রজন্মের রক্ষা করার কথা বলি, শেখ হাসিনা প্রজন্ম রক্ষা করেছিলেন, এরা কিন্তু প্রজন্মকে ধ্বংস করতে এসেছে। ঠিক এভাবে প্রত্যেকটি জায়গা ধরে ধরে যদি আমি বলি, শেখ হাসিনা হচ্ছে অন্ধকারের বুকে হিরণ্ময় দ্যুতি।
তা সেই শেখ হাসিনা ফিরবেন 81-তে যেমন ফিরেছিলেন, তখন কেন ফিরেছিলেন? দল পুনর্গঠন করবার জন্য। 2007-এ 7ই মে কেন ফিরেছিলেন? তখন ফিরেছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আজকে গোটা বাংলাদেশ বিশ্বাস করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশে ফিরবেন দেশ পুনর্গঠনের জন্য, বাংলাদেশকে রক্ষা করবার জন্য, বাংলাদেশের ত্রাতা রূপে। অর্থাৎ তার ফেরাটা চিন্তা করে দেখেন। নির্মলেন্দু গুণের যে পথে পথে পাথর ছড়ানো কবিতা যদি আপনি পড়েন, আজকের দিনের জন্যও প্রাসঙ্গিক। তিনি সেদিন বলেছিলেন, শেখ হাসিনা তোমার প্রত্যাবর্তন এখনো শেষ হয়নি। আজকে বাংলাদেশের 16 কোটি মানুষের প্রত্যেকটি মানুষ এটি বিশ্বাস করে, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, অন্তর দিয়েই ধারণ করে বাংলাদেশকে একমাত্র রক্ষা করতে পারে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা।